কে আসছো এখানে? ভয় গ্রাস করবে তোমাকে চারদিক থেকে। হরর স্টুডিও পডকাস্ট বাই সৈয়দ মিসবাহ। আমি তুহিন। এই ঘটনা আমি নিজেই অনুভব করেছি এবং আজও মনে পড়লে গা শিউরে ওঠে। কেউ বিশ্বাস করবে, হয়তো কেউ করবে না, তবে আমি জানি এটা কতটা ভয়ানক ছিল। আমার বাড়ি কালীগঞ্জে, ছোট্ট একটা গ্রাম। আমি ছোটবেলা থেকেই একটু একা থাকতে ভালোবাসতাম। গভীর রাতে ছাদে বসে চাঁদ দেখা, ফাঁকা মাঠে হাঁটতে যাওয়া, এসব অভ্যাস ছিল আমার নিত্যদিনের। কিন্তু একটা ভুল আমি করেছিলাম, যা আমার জীবন উলটপালট করে দিয়েছিল। আজ আমি আপনাদের সেই ঘটনাটাই বলবো। আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বট গাছ আছে। সবাই বলে ওখানে সন্ধ্যার পর গেলে অদৃশ্য কিছু অনুসরণ করতে থাকে। আমি এসব কখনোই বিশ্বাস করতাম না। একদিন রাত 8টার দিকে আমি সাহসের পরীক্ষা নিতে চলে গেলাম বট গাছের কাছে। হালকা বাতাস বইছিল, জায়গাটা কেমন যেন নিস্তব্ধ লাগছিল। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো কেউ যেন ফিসফিস করে কথা বলছে। আমি আশেপাশে তাকালাম, কিন্তু কেউই ছিল না। হঠাৎ প্রচণ্ড ঠান্ডা অনুভব করলাম, গায়ের লোম খাড়া হয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। আমার জ্ঞান ফিরল আমার ঘরের খাটে। মা, বাবা, চাচা, গ্রামের কয়েকজন লোক আমাকে ঘিরে দাঁড়িয়েছিল। সবার চোখে মুখে আতঙ্ক। আমি যখন কিছু বলতে যাব তখনই বুঝলাম আমার কণ্ঠ বদলে গেছে। গলা মোটা, ভারী, যেন অন্য কারো। তারপর যা হলো তা বলতেই ভয় লাগে। মাঝে মাঝে মনে হতো আমার শরীর আমি নিজেই নিয়ন্ত্রণ করতে পারছি না। রাতে ঘুমাতে গেলে অনুভব করতাম কেউ আমার পাশে বসে আছে। শরীর অবশ হয়ে যেত। কথা বলার চেষ্টা করলেও শব্দ বের হতো না। সবচেয়ে ভয়ানক ছিল আয়নার সামনে দাঁড়ালে আমার প্রতিবিম্বটা একটু আলাদা লাগতো, কেমন যেন হেসে উঠত। পরিবারের সবাই বুঝে গেল এটা সাধারণ কিছু নয়। হুজুর ডাকা হলো। তিনি এক রাতে আসলেন। আসার সময় তার সাথে কয়েকজন সহযোগী নিয়ে আসলেন। আমাদের ঘরে কোরআন তেলাওয়াত শুরু করলেন। প্রথমে আমি কিছুই বুঝিনি, কিন্তু কিছুক্ষণ পর মনে হলো মাথার ভেতরে কেউ ছটফট করছে, চিৎকার করছে। শরীরের সমস্ত শক্তি যেন আমি হারিয়ে ফেললাম। শরীর কাঁপছিল। তারপর এক ভয়ঙ্কর মুহূর্ত এলো। আমার মুখ দিয়ে বিকট আওয়াজ বের হলো, যেন আমি কিছু বলছি, কিন্তু আমি কিছুই বলছিলাম না। আমাকে ছেড়ে দাও, আমি এই শরীর ছাড়তে চাই না। হুজুর তীব্র কণ্ঠে বললেন, আল্লাহর কসম, বের হয়ে যা। আমার শরীর আরও বেশি কাঁপতে লাগলো। মনে হলো কেউ আমার শরীরের ভেতর থেকে আমাকে টেনে বের করার চেষ্টা করছে। আমি কাঁদতে লাগলাম, চিৎকার করলাম, কিন্তু কণ্ঠটা আমার নিজের ছিল না। একসময় মনে হলো আমার বুকের ভেতর থেকে কিছু একটা বেরিয়ে গেল। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, শূন্য লাগতে লাগলো। আমি পড়ে গেলাম, আর কিছুই মনে নেই। জ্ঞান ফেরার পর মনে হলো যেন অনেক দিন পর ঘুম থেকে উঠলাম। শরীর দুর্বল, কিন্তু মন পরিষ্কার। হুজুর বললেন, জিন চলে গেছে, কিন্তু সাবধান, নামাজ কালাম পড়বে, রাতে একা কোথাও যাবে না। সেই রাতের পর থেকে আমি বদলে গেছি। আজও আয়নার সামনে দাঁড়ালে মনে হয় যদি আবার সে ফিরে আসে, যদি আবার অদৃশ্য কণ্ঠে ফিসফিস করে ডাকে। এখন বুঝি কিছু কিছু জায়গায় ভুলেও সাহস দেখানো উচিত নয়, কারণ সব কিছু আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তারা ঠিকই আমাদের দেখতে পায়, আমাদের কন্ট্রোল করতে পারে। এটা আমার সত্যিকারের অভিজ্ঞতা। আমি বিশ্বাস করি কেউ না কেউ এই গল্পের সাথে নিজেকে মিলিয়ে নিতে পারবে। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আশা করি আপনার হরর স্টুডিও সামনে এগিয়ে যাবে। আর লিসেনারদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই গল্পটা প্রকাশ করার কারণটা হচ্ছে, প্রথম যে কারণটি রয়েছে সেই কারণটি হলো যে আমাদের গল্প পাঠাচ্ছেন খুব অল্প সংখ্যক মানুষ, তাই আমরা গল্প না চাইলেও প্রকাশ করতে হচ্ছে। বাট তারপরেও আজকের এপিসোডের জন্য আমাদের কাছে ঘটনা প্রায় 5-6টি ছিল, কিন্তু তার ভিতর এই ঘটনাটা আমি সর্বপ্রথম সিরিয়ালে রেখেছি। কারণ আমরা অনেক সময় অনেক গল্প শুনেছি যে আসলে ভিকটিম, যা আমরা যা বাংলায় যাকে বলি যে ভূতে ধরা রোগী, সে কিন্তু আসলে এত কিছু ডিটেলসে মনে রাখতে পারে না। কিন্তু এখানে আমাদের তুহিন ভাই কিন্তু আসলে ভিন্ন একটা স্টোরি পাঠিয়েছেন, যে স্টোরিতে তিনি নিজেই বলতে পারছিলেন তার সাথে কি হচ্ছিল, কি বলছিলেন, তার নিজের ভয়েসে না অন্যের ভয়েসে বলছিলেন।
আসলে অনেক অদ্ভুত, তাই না? যাই হোক, কেমন লাগলো ঘটনাটা আবার আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের গল্প পাঠানোর ঠিকানা হচ্ছে soyedmisbah@gmail.com, যার স্পেলিংটা হচ্ছে SYED8MISBAH@gmail.com। আপনারা স্ক্রিনে অবশ্যই আমাদের ইমেলটি দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনার জানা শোনা ঘটনা অবশ্যই আমাদেরকে পাঠাবেন, আমাদের পাঠাতে ভুলবেন না। আর অবশ্যই আপনাদের ভাইটাকে সাপোর্ট করবেন এরকম আরও গল্প পাওয়ার জন্য। যাই হোক, চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় ঘটনায়। কে আসছো এখানে? ভয় গ্রাস করবে তোমাকে চারদিক থেকে। Horror Studio Podcast by Syed Misbah. আমি রফিক। আমি নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবেই জানতাম। পরিবার, চাকরি, বন্ধুবান্ধব সবই স্বাভাবিক ছিল। কিন্তু একটা রাত আমার জীবনকে চিরতর বদলে দিয়েছে। আজ আমি যা বলবো তা বিশ্বাস করা না করা সম্পূর্ণই আপনার ব্যাপার, কিন্তু আমি জানি এটা শতভাগ সত্যি। ঘটনাটা শুরু হয়েছিল আমার গ্রামের বাড়িতে। শহর থেকে ফিরে গিয়েছিলাম ছুটি কাটাতে। আমাদের গ্রামের পাশে একটি পুরনো শ্মশান ছিল, যেখানে সন্ধ্যার পর কেউ যেত না। ছোটবেলা থেকেই শুনেছি ওখানে জিন ভূত আছে। আমি এসব বিশ্বাস করতাম না, বরং ভয় কেমন লাগে সেটা বোঝার জন্য মাঝে মাঝে অন্ধকার জায়গায় চলে যেতাম। সেদিন রাত প্রায় 12টা বাজে। সবাই ঘুমিয়ে পড়েছে। বাইরে কেমন একটা অদ্ভুত নীরবতা। মনে হলো একটু হাঁটতে গেলে মন্দ হয় না। মোবাইলে টর্চ চালিয়ে বেরিয়ে পড়লাম। বেশ ঠান্ডা বাতাস বইছিল। হাঁটতে হাঁটতে কখন যে শ্মশান ঘাটের কাছে চলে এসেছি টেরই পাইনি। হঠাৎ কোথাও থেকে এক অদ্ভুত শব্দ এলো, একটা মেয়ের কান্নার মতো, গলা কাঁপা কাঁপা, যেন কেউ কষ্টে ভুগছে। গা ছমছম করে উঠল, কিন্তু কৌতূহল আমাকে আটকাতে পারল না। সামনে এগিয়ে গেলাম। তারপর যা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। একটা পাতলা সাদা কাপড়ে ঢাকা মেয়েটি মাটিতে বসে কাঁদছিল। চুলগুলো লম্বা, মুখ দেখা যাচ্ছিল না। আমি বললাম, কে আপনি? এখানে এভাবে কেন? মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ দুটো পুরো কালো, আর ঠোঁটের কোনো একটা অস্বাভাবিক হাসি। আমার শরীর পাথর হয়ে গেল। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পা নড়ল না। মনে হলো কেউ আমার শরীর চেপে ধরে রেখেছে। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু মুখ দিয়ে শব্দ বের হলো না। হঠাৎ অনুভব করলাম আমার চারপাশের বাতাস ভারী হয়ে গেছে। বুকের ওপর চাপ অনুভব করছিলাম। মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে। তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাথে সাথে অনুভব করলাম আমার শরীর আবার হালকা হয়ে গেছে। হঠাৎ পেছনে ফিরে দেখি মসজিদের মুয়াজ্জিন চাচা হাতে তসবিহ নিয়ে দাঁড়িয়ে। উনি কাছে এসে কোরআনের আয়াত পড়তে লাগলেন। মেয়েটার কণ্ঠ বদলে গেল, যেন এক পুরুষের মতো গম্ভীর হয়ে উঠল। এটা আমার জায়গা, চলে যাও। মুয়াজ্জিন চাচা আরও জোরে দোয়া পড়তে লাগলেন। মেয়েটা বিকট চিৎকার দিয়ে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি তখনও কাঁপছিলাম। মুয়াজ্জিন চাচা আমার কাঁধে হাত রেখে বললেন, ছেলেটা সাহস দেখাতে গিয়েছিলে, জিনেরা সব ভালোবাসে না, এখন থেকে সাবধান থেকো। সেই রাতের পর থেকে আমি আর কখনো রাতে একা বের হইনি। এখনো মাঝরাতে যদি কোথাও কান্নার শব্দ শুনি, তখনও বুক ধরফর করে, যদি আবার সে ফিরে আসে। ধন্যবাদ রফিক ভাই এমন সুন্দর একটি গল্প পাঠানোর জন্য। এটা ছিল আমাদের রফিক ভাইয়ের প্রথম স্টোরি। আর তিনি গল্পটি পাঠিয়েছেন চিরং থেকে। তিনি তার গ্রামের নাম গোপন রেখেছেন, তাই আমরাও গ্রামের নামটি গোপন রাখতে চাই। যাই হোক, কেমন ছিল রফিক ভাইয়ের গল্পটি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। একবার নিজেকে চিন্তা করুন যে আপনি একা হাঁটতে হাঁটতে শ্মশানঘাটে চলে গেছেন, আর শ্মশানঘাটে গিয়ে আপনার সাথে এরকম একটা ঘটনা ঘটলো, তখন কেমন অনুভব করবেন আপনি? অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না, জানাবেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে। আর অবশ্যই জানাবেন কেমন ছিল আজকের গল্পটি।
আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থাকে তাহলে অবশ্যই আমাদের লিখে পাঠাতে ভুলবেন না। আপনি চাইলে রেকর্ড করেও দিতে পারেন। আমাদের ইমেল আইডিটি হচ্ছে soyed@misbah@gmail.com, যার স্পেলিংটা হচ্ছে SYED8MISBAH@gmail.com। আপনারা কিন্তু স্ক্রিনে আমাদের ইমেলটি দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে আমাদেরকে ইমেল করে আপনার ঘটনাটি পাঠাতে পারেন, আপনার শোনা জানা। আর আমাদের কিছুদিনের ভিতরেই আমাদের একটি গ্রুপ ক্রিয়েট হবে, সেই গ্রুপে আপনি সদস্য হতে পারবেন। আপনি চাইলে আমাদের সাথে মডারেটর হিসাবেও যুক্ত হতে পারবেন। আর সেই জন্য আমাদের পথ চলাটা আরও সামনের দিকে যেতে হবে। আমাদের পথ চলা সামনে যাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে গল্প পাঠাতে হবে। যাই হোক, আজকে চলে যাব তৃতীয় ঘটনায়। আমাদের তৃতীয় ঘটনাটি পাঠিয়েছেন সাইফ। তিনি পাঠিয়েছেন আমাদেরকে বরিশাল থেকে। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে সাইফের ঘটনায়। কে আসছো এখানে? ভয় গ্রাস করবে তোমাকে চারদিক থেকে। Horror Studio Podcast by Syed Misbah. আমি সাইফ, শহরে চাকরি করি, কিন্তু গ্রামের বাড়ির টান কখনো ছাড়তে পারিনি। তাই মাঝে মধ্যেই ছুটি নিয়ে ফিরে যাই গ্রামে। এবারও তাই করলাম, কিন্তু জানতাম না এই সফর আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে চলছে। আমাদের গ্রামে একটা পুরনো জমিদার বাড়ি আছে, বহু বছর ধরে পরিত্যক্ত। ছোটবেলায় শুনতাম ওখানে রাত হলে অদ্ভুত শব্দ শোনা যায়, কেউ হাসে, কেউ কাঁদে, দরজা নাকি আপনি আপনি খুলে যায়। আমি এসব গল্পে বিশ্বাস করতাম না, বরং এরকম চ্যালেঞ্জ নিয়েই ঠিক করলাম এবার গিয়ে ওই বাড়ির ভেতরে ঢুকবো। সন্ধ্যার পর বের হলাম। বন্ধুবান্ধব সবাই নিষেধ করলো, বললো ওখানে যাস না সাইফ। আমি হেসে উড়িয়ে দিলাম, বললাম ভূতের ভয় পাই না রে ভাই। রাত 11টা, কেবল আমি আর আমার টর্চ লাইট। জমিদার বাড়ির বিশাল কাঠের দরজা অদ্ভুতভাবে একটু ফাঁকা ছিল, যেন আমন্ত্রণ জানাচ্ছে। বুক ধুকপুক করছিল, কিন্তু সাহস ধরে পা বাড়ালাম। ভেতরে ঢুকে চারপাশ দেখলাম। ধুলো জমে আছে, মাকড়সার জাল, আর বাতাসে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। একসময় একটা বড় ঘরের সামনে দাঁড়ালাম। দরজাটা একপাশে হালকা খোলা, দরজার ওপাশ থেকে যেন কারো ফিসফিস করার শব্দ আসছে, কিন্তু আমি একা। তাহলে কথা বলছে কে? ভেতরে উকি দিলাম। ঘরটা প্রায় ফাঁকা, কিন্তু এক কোণে একটা পুরনো আয়না। মনে হলো আয়নাটা কাঁপছে। গা শিরশির করে উঠল। টর্চের আলো ফেলতেই আতঙ্কে পেছন সরে এলাম। আয়নায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ঘরের ভিতর কেউ নেই। সে ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার চোখ দুটো কালো গর্তের মতো, আর ঠোঁটের কোণে একটা বিকৃত হাসি। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। আমি দৌড় দিতে চাইলাম, কিন্তু পা নড়ছিল না। মেয়েটা হঠাৎ কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, তুই দরজাটা খুলে ফেলেছিস, এখন কিভাবে বের হবি? আমার বুক ধরফর করছিল। টর্চের আলো নিভে গেল, পুরো ঘর তখন অন্ধকার। তারপর একটা ঠান্ডা হাত আমার কাঁধে পড়ল। আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরল সকালে। জমিদার বাড়ির বাইরে পড়েছিলাম, আশেপাশে কেউ নেই, শুধু আমার শরীর ভয়ানক ঠান্ডা। কিন্তু ভয়টা তখনও কাটেনি। যখন উঠে দাঁড়ালাম, দেখলাম জমিদার বাড়ির দরজাটা বন্ধ, আর দরজার ওপরে লেখা যে একবার ঢুকে সে ফিরে আসে না। আমি ফিরে এসেছি, কিন্তু আমি জানি না আমি সত্যি আমি কিনা, কার সাহায্যে আমি বের হয়ে আসলাম। কে আসছো এখানে? ভয় গ্রাস করবে তোমাকে চারদিক থেকে। Horror Studio Podcast by Syed Misbah. এই ছিল আমাদের সাইফ ভাইয়ের ঘটনাটা একটু অদ্ভুত। কেমন লেগেছিল লিসেনার্স, আপনাদের ঘটনাটা অবশ্যই জানাবেন। আর একবার কল্পনা করুন তো, যদি কোনো দিন আপনি নিজে এরকম একটা ভুল দরজায় ঢুকে পড়েন, তখন কি করবেন? অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনার কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদের পাঠাবেন। আমাদের গল্প পাঠানোর ঠিকানা soyed@misbah@gmail.com, যার স্পেলিংটা হচ্ছে SYED8MISBAH@gmail.com। আপনার জানাশোনা বা আপনার পরিচিত কারো যদি এরকম ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদের পাঠাতে ভুলবেন না। চলে যাচ্ছে আমাদের শেষ গল্পে, আজকে আমাদের চতুর্থ গল্প।
আর আমাদের আজকে যে চতুর্থ এবং শেষ গল্পটি পাঠিয়েছেন আরিফ, তিনি যেইভাবে গল্পটি লিখেছেন আমি ঠিক সেইভাবে গল্পটি পড়ে শোনাচ্ছি। তাহলে চলুন গল্পে যাওয়া যাক। কে আসছো এখানে? ভয় গ্রাস করবে তোমাকে চারদিক থেকে। Horror Studio Podcast by Syed Misbah. আসসালামু আলাইকুম ইসবা ভাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি একটি গল্প পাঠাচ্ছি, আশা করি পড়ে শোনাবেন। আমার নাম আরিফ। ছোটবেলা থেকে দাদার কাছে শুনতাম আমাদের গ্রামের পাশের নদীটা নাকি অভিশপ্ত। অনেক বছর আগে এক তরুণীর স্রোতে ভেসে গিয়েছিল, আর তারপর থেকেই মাঝরাতে নদীর ওপারে কান্নার শব্দ শোনা যায়। কেউ কেউ বলে নদীর ধারে গেলে কেউ নাম ধরে রাখতে থাকে, কিন্তু সেইটাকে সাড়া দিলে আর ফেরা যায় না। আমি এসব বিশ্বাস করতাম না, মনে হতো গ্রামের মানুষের বানানো গুজব। কিন্তু এক রাতে আমার নিজের জীবনে যা ঘটলো সেটা আমি আজও ভুলতে পারিনি। সেদিন পূর্ণিমা ছিল, নদীর পানি চকচক করছিল। রাতের খাবার খেয়ে বের হয়েছিলাম একটু হেঁটে আসতে। হালকা বাতাস বইছিল, চারপাশ নীরব। নদীর দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে কখন যে ওপারে চলে এসেছি টেরও পাইনি। হঠাৎ শুনলাম, আরিফ। আমি থমকে গেলাম। স্পষ্ট আমার নাম ধরে কেউ ডাকলো। চারপাশে তাকালাম, কিন্তু কেউ নেই। গ্রামের সীমানাও অনেক পেছনে। এত রাতে এখানে আমাকে কে ডাকবে? একটু ভয় পেলেও মনে হলো হয়তো কানে ভুল শুনেছি। আবার হাঁটা শুরু করলাম, কিন্তু এবার কেমন যেন একটা অদ্ভুত আওয়াজ কানে এলো। চুপচাপ নদীর পানির গর্জনের মাঝে যেন কারো কান্নার শব্দ। ঠান্ডা স্রোতের দিকে তাকালাম এবং দেখলাম নদীর মাঝে কেউ একজন দাঁড়িয়ে আছে। একটা মেয়ে, লম্বা কালো চুল ভাসছে পানির উপরে, শাড়িটা ভেজা আর ছেঁড়া। সে ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার চাহনিটা এত ভয়ঙ্কর ছিল যা আসলে নিজে না দেখলে কেউ বুঝবে না। বুকের ভেতর আমার কেমন জানি মোচড় দিয়ে উঠলো। দৌড় দিতে চাইলাম, কিন্তু পা যেন পাথর হয়ে গেছে। মেয়েটা ধীরে ধীরে আমার দিকে হাত বাড়ালো। ঠান্ডা বাতাস আমার চারপাশে ঘূর্ণি তৈরি করলো। মনে হলো শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি। হঠাৎ পেছন থেকে কেউ জোরে টেনে ধরলো। চোখের সামনে অন্ধকার নেমে এলো। জ্ঞান ফিরল গ্রামের মসজিদে। চারপাশে কয়েকজন মানুষ দাঁড়িয়ে। একজন হুজুর আমার মাথায় পানি ছিটাচ্ছিলেন। মা বাবা আতঙ্কিত চোখে তাকিয়েছিলেন। হুজুর ধীর স্বরে বললেন, বাঁচতে পেরেছিস? মনে রাখিস, যারা নদীর ডাক শুনে তারা ফিরে আসে না। তুই কপাল গুনে ফিরে এসেছিস। সেই রাতের পর থেকে আর কখনো আমি নদীর ধারে কাছেও যাইনি। তবে মাঝে মাঝে এখনো গভীর রাতে ঘুম ভেঙে যায়। মনে হয় কানের কাছে কেউ ফিসফিস করে বলছে, আরিফ। মনে করুন এই ঘটনাটা আপনার সাথে ঘটে গিয়েছে, তাহলে আপনি কি করতেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যারা আমাদের গল্প শুনছেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে আগামী এপিসোডে আপনারা কী ধরনের গল্প চান। আর আমাদেরকে গল্প লিখে পাঠান। আমাদের গল্প লিখে পাঠানোর ঠিকানা soyed@misbah@gmail.com, যার স্পেলিং হচ্ছে soyed@misbah@gmail.com। যে ইমেল আইডিটা আপনারা স্ক্রিনের উপর দেখছেন সেই ইমেইলে আপনারা চাইলে লিখেও পাঠাতে পারেন, অথবা আপনারা ভয়েস রেকর্ডও করতে পারেন। আর সবথেকে সোজা আর সবথেকে সহজ মাধ্যমটি হচ্ছে আপনারা যদি আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যান, সেখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আপনারা চাইলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার গল্প লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরজনকেও ভালো রাখবেন। আল্লাহ হাফিজ। কে আসছো এখানে? ভয় গ্রাস করবে তোমাকে চারদিক থেকে। Horror Studio Podcast by Syed Misbah.